আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান, রাশিয়া, ইউক্রেন, যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এবার কিয়েভের হৃৎপিণ্ডে হামলার হুমকি দিলেন পুতিন। এরপর জানিয়ে দিব ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। আরো জানিয়ে দিবে এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা, পার্লামেন্টে নেতানিয়াহুকে ঘেরাও করলো ইসরায়েলিরাই। আরো জানিয়ে দিব ইউক্রেনের বিদ্যুৎ খাতে রাশিয়ার ভয়াবহ হামলা, অন্ধকারে 10 লাখ মানুষ। এবং জানিয়ে দিব লেবাননে 3500 যোদ্ধাকে হত্যার দাবি দখলদার ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লেবাননের 6 এলাকায় দখলদার ইসরায়েলের হামলা অবিরত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। এবার কিয়েভের হৃৎপিণ্ডে হামলার হুমকি দিলেন পুতিন। ইউক্রেনের নেপ্র শহরের সাম্প্রতিকতম হামলায় মাঝারি পাল্লার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়ারিশনিক ব্যবহার করেছিল রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ দেখে নতুন করে রুশ আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে। বিষয়টি আবারও মনে করিয়ে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবার কিয়েভের হৃৎপিণ্ড অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রে হামলা চালানো হবে। বৃহস্পতিবার কাজাকিস্তানে এক সংবাদ সম্মেলন ইউক্রেনকে সতর্ক করে এ হুমকি দেন রুশ প্রেসিডেন্ট। খবর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভোস্তির। পুতিন বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে তাহলে মস্কো তা নিষ্পত্তিতে ধ্বংসের সমস্ত উপায় ব্যবহার করবে। তিনি আরো বলেন, আমরা সেই সুযোগ দেব না। সম্প্রতি মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। বিষয়টি উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেনের হামলার ফলে রাশিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ন্যূনতম ছিল। তিনি যোগ করেন, ইউক্রেনের পাওয়ার গ্রিড লক্ষ্য করে বুধবার রাতভর মস্কো যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তা ছিল রাশিয়ার বিরুদ্ধে মার্কিন এবং যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়া। এক্ষেত্রে পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়ার সাথে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানান পুতিন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বিভিন্ন নগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হলুশচেঙ্কো লিখেছেন, ইউক্রেন জুড়ে জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। জেলেনস্কি প্রশাসন বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের 1500টিরও মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির যত অঞ্চল আছে তার অর্ধেক জুড়ে আঘাত এনেছে এগুলো। এদিকে কিয়েভের আশঙ্কা, নতুন করে ইউক্রেনের রেভনে, ভিনিৎসিয়া, প্রোপিভিনুৎস্কি, বাল্টা এবং মিকোলাইভ সহ অনেক অঞ্চলে রকেট হামলা চালাতে পারে রাশিয়া, যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি কিয়েভ। তবে এসব আশঙ্কার মধ্যে পুতিনের হুমকিকে সহজভাবে নিতে পারছে না ইউক্রেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে রাশিয়া আবারও ইউক্রেনে বড় ধরনের হামলা চালাবে। ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রশাসনে মন্ত্রী পদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি ও তার হোয়াইট হাউস দলের একাধিক সদস্যকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গত মঙ্গল ও বুধবার এসব হুমকি দেওয়া হয়। হুমকির বিষয়টি তদন্ত করছে পুলিশ। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI বলেছে, তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এ সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছে। টার্গেট ব্যক্তির বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল। ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তি সহ অন্তত 9 জনকে হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন। এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা পার্লামেন্টে নেতানিয়াহুর কার্যালয়ে অবরোধ। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে চটেছেন ইসরায়েলিরা। তারা ইসরায়েলের
পার্লামেন্টে নেসেটে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় অবরোধ করেছেন। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছেন ইসরায়েলি জিম্মিরা। বুধবার তাদের স্বজনেরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেসেট অফিসের প্রবেশপথ অবরোধ করেছে। জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতির চুক্তির দাবিতে তারা এ অবরোধ করেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পর এ বিক্ষোভ পালিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহ সীমান্তের কাছে তার উপস্থিতি বাড়ালে ইসরায়েল পুনরায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় বন্দী হওয়া জিম্মিদের একজন এলি আলবাগ বলেন, নেতানিয়াহু লেবাননে যেভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ঠিক সেভাবে গাজাতেও চুক্তি করতে হবে। তিনি বলেন, আপনি যদি চান তাহলে আপনি এটি করতে পারেন। আমরা আপনার অনুগ্রহ আশা করছি। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেসেট নিরাপত্তা কর্মীরা পরে তাদের সরিয়ে দেন। এরপর তারা নিচে নেমে সিঁড়ি অবরোধ করেন। জায়গাটিতে বিভিন্ন রাজনৈতিক দল সভা ও সংবাদ সম্মেলন করে থাকে। জিম্মিদের স্বজনদের একজন সারাবি বলেন, আমরা এমন সময় যুদ্ধবিরতিতে পৌঁছেছি যখন উত্তরের বাসিন্দা এবং ইসরায়েলি নাগরিকদের জন্য এখনো স্পষ্ট বিপদ রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো হিজবুল্লাহর সক্ষমতা নিঃশেষ করতে পারেনি। ইউক্রেনের বিদ্যুৎ খাতে রাশিয়ার ভয়াবহ হামলা, অন্ধকারে 10 লাখ মানুষ। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 10 লাখেরও বেশি মানুষ। দেশটির জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বৃহস্পতিবার ফেসবুকের এক পোস্টে জানান, ইউক্রেন জুড়ে জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চলছে। এ কারণে জাতীয় পাওয়ার গ্রিডের পরিচালনাকারী প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার সকালে ওডিশা, ক্রপিভনিজিকি, খার্গিভ, রিভনি এবং লুটস্কো শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিস্কো টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনীয় রাজধানীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে, সবাই আশ্রয়ে অবস্থান করুন। সুমি অঞ্চলের শস্তকা এলাকার অবকাঠামোতেও রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে বলে জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন। লেবাননে 3500 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। লেবাননে 3500 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বৃহস্পতিবার প্রতিরক্ষা বাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছে, আইডিএফ এর অনুমান তাদের হামলায় 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে গত 14 মাসের লড়াইয়ে প্রায় 3500 হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। এদের বেশিরভাগই গত সেপ্টেম্বর থেকে চলা দক্ষিণ লেবাননে স্থল আক্রমণের সময় মারা গেছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর বলেছে, 3500 যোদ্ধা নিহতের পাশাপাশি সব হামলায় গুরুতর এবং মাঝারিভাবে আহত হয়েছেন প্রায় 7000 যোদ্ধা, যারা এখন লড়াই করতে অক্ষম। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়মিত হতাহতের পরিসংখ্যান জানানো হলেও তাদের মধ্যে ঠিক কতজন হিজবুল্লাহ সদস্য তা কখনো উল্লেখ করা হয়নি। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলার পর বুধবার লেবাননে যুদ্ধবিরতি শুরু হয়েছে। 1 বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে একমত হয় ইসরায়েল ও হিজবুল্লাহ। স্থানীয় সময় ভোর 4টা থেকে বাংলাদেশ সময় সকাল 8টা কার্যকর হয় এই যুদ্ধবিরতি। প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে 60 দিন। পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লেবাননের 6 এলাকায় ইসরায়েলের হামলা। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী বুধবার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে চুক্তির একদিন যেতে না যেতেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 6টি এলাকায় এ হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবাননের এসব এলাকায় সন্দেহভাজনদের উপস্থিতি দেখতে পেয়ে হামলা চালানো হয়েছে, কেননা এর মধ্যে দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ লেবাননে 6টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক। এলাকাগুলো হলো মার্কাবা, ওয়াজনি, কফর চৌবা, কিয়াম, তাইবে ও মারজাইউন।
এসব হামলায় মার্কাবা এলাকায় 2 জন আহত হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে 60 দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী। এ সময় কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাতে পারবে না। যুদ্ধবিরতির লক্ষ্য হল গত 14 মাসের লড়াইয়ে ইসরায়েল লেবানন সীমান্ত এলাকার যেসব বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন তাদের নিজ বাড়িতে ফেরার সুযোগ তৈরি করে দেওয়া। এরপরও নিজ দেশের বাসিন্দাদের সীমান্ত এলাকায় না ফেরার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তবে দক্ষিণ লেবাননের বাসিন্দারা নিজ বাড়িতে ফিরতে পারেন বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। সূত্র রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল জাজিরা।